সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। আজ তোমাদের শোনাবো এক হাড়হীন করা কাহিনী। এই কাহিনী এক প্রতিশোধের কাহিনী, কিন্তু শোনার আগে একটা ওয়ার্নিং। আজকের গল্পটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের ঘটনাবলী সম্পূর্ণভাবে লেখকের মস্তিষ্কপ্রসূত এবং কাল্পনিক। এর সঙ্গে বাস্তব কোনো ঘটনার মিল নেই। শুনতে থাকুন আজকের গল্প, রেশমি স্পৃহা। পাহাড়ের বাঁকে দাঁড়াতেই কটেজটা দেখতে পেল করিম। অমাবস্যার আর মাত্র কয়েকদিন বাকি, তাই চাঁদ প্রায় মিলিয়েই এসেছে, কিন্তু তাও মলিন আলোতে দেখা যাচ্ছে কটেজটাকে। দামি স্কচের বোতলে একটা চুমুক দিল করিম, তারপর মনে মনে বলল, সালা হারামি, নিজে আসল মাল নিয়ে মস্তি করবে, আমার জন্য শুধুমাত্র একটা বোতল। রাগে মাথাটা গরম হয়ে উঠল করিমের। আজ আকাশটা সন্ধ্যে থেকেই বেশ কালো করে এসেছিল। এখন রাতে সনসন করে ঠান্ডা হাওয়া বইছে। পাহাড়ি এলাকায় এরকম ঠান্ডা হাওয়া দিলে শরীরের ভিতর অব্দি কেঁপে ওঠে। করিমেরও তাই হলো। জ্যাকেটের চেনটা বন্ধ করল সে। মদ খেয়ে পাহাড়ি বাঁক থেকে সে এবার জঙ্গলের দিকে গিয়ে দাঁড়ালো। জঙ্গলের দিকে তাকাতেই তার বছর 2 আগের ঘটনাটা মনে পড়ে গেল। নিজের অজান্তেই তার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। হঠাৎ জঙ্গলে ঢোকার মুখে একটা সাদা কাপড় পরা নারী মূর্তি চোখে পড়ল তার। সঙ্গে সঙ্গে করিম চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে একটা লাশময় হাসিতে ভরে উঠল সমস্ত জায়গাটা। এসো, আমার কাছে এসো, এসো না। এই বলে সেই নারী মূর্তি জঙ্গলের মধ্যে আস্তে আস্তে ঢুকতে লাগলো। নেশাটা ভালোই চড়েছিল করিমের। কোনো এক জাদু বলে সে ওই মেয়েটার পেছনে ছুটতে লাগলো। কয়েক সেকেন্ডে সেও ঢুকলো জঙ্গলের ভেতর। মেয়েটা করিমকে সম্মোহিতের মতো টেনে টেনে নিয়ে যেতে লাগলো নিজের দিকে। হঠাৎ সেও থেমে গেল, করিমও থামল। সে মেয়েটাকে এবার ভালো করে দেখতে লাগলো। তার সমস্ত শরীরে এক ভয়ঙ্কর লালসার তরঙ্গ খেলে গেল। মেয়েটার গায়ের রং দুধে আলতার মতো সাদা। তার আঁটো সাঁটো গড়ন করিমের মধ্যে এক আলাদা নেশার সঞ্চার করেছে। মেয়েটার চোখটা সমুদ্রের চেয়েও গাঢ় নীল। হাঁ করে দেখতে লাগলো করিম। খেলখেল করে কুটিল হাসি হেসে উঠল মেয়েটা। অমন করে কি দেখছিস বাবু? করিম নেশাগ্রস্তের মতোই তাকিয়ে রইল মেয়েটার দিকে। আবার বলে উঠল মেয়েটা, তোরা শহুরে বাবুরা সবাই এক ধরনের, শুধু অবাক হোস আর শেষ হাসিটা হেসেই শাড়িটা নিজের বুক থেকে কিছুটা নামিয়ে নিল সে। নেশাগ্রস্ত অবস্থায় সেই রাতে করিমের ভিতরে একটা আগুন ধীরে ধীরে জ্বলতে লাগলো। দাঁড়িয়ে আছিস কেন বাবু? আয় না, আমার কাছে আয়, আসবি না? লালসা মাখা সুরে বলল সেই মেয়েটা। করিম তখন কাম স্পৃহায় প্রায় পাগল হয়ে গেছে। উত্তেজনা চরমে পৌঁছেছে তার। তড়িঘড়ি সে এগিয়ে গেল মেয়েটার দিকে। তাদের মধ্যেকার দূরত্ব খুবই সামান্য। মেয়েটার মুখে একটা বাঁকা হাসি খেলছে। এক টানে সেই মেয়েকে নিজের বাহু পাশে আবদ্ধ করল করিম। তারপর এক হিংস্র পশুর মতো সেই মেয়ের সারা শরীর উপভোগ করতে লাগলো। খেলখেলিয়ে উঠল মেয়েটা। মেয়েটার শাড়ি একটানে খুলে ফেলল করিম। ধীরাজরা বাংলোতেই খিদে মেটা। নিজের খিদে সে আজ এই জঙ্গলেই মেটাবে। নেশাগ্রস্ত গলায় সে বলল, আজ সালি তোকে আমি এখানেই বাঁচাবো। এই বলে সে মেয়েটার ব্লাউজটা খুলতে গিয়ে থমকে গেল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এ কি?
যে শরীর একটু আগে জান্নাতের পরীর মতো ছিল, সেই শরীর কিভাবে একটা একটা পোড়া ঝলসানো ভয়ঙ্করী রূপে পরিণত হলো। ছিটকে গেল করিম সেই ভয়ঙ্কর শরীরের থেকে। কে তুই? কে তুই? যেই গলার স্বরে কিছুক্ষণ আগে ছিল সেতারের ছোঁয়া, সেই গলা এখন পার্শ্বদিক শোনাচ্ছে। কেন করিম, আমায় ভুলে গেলি? মনে পড়ছে না বুঝি একদম? হ্যাঁ হ্যাঁ। করিমের রক্ত জল করে দিল সেই মেয়ের হাসি। পিশাচিনীর মুখের দিকে চাইতে আঁতকে উঠল সে। 2 বছর আগের কথাটা মনে পড়ে গেল তার। এ কি করে সম্ভব? করিম কিছু করতে যাওয়ার আগেই তার মাথাটা এক টানে মটকে দিল সেই পিশাচিনী। করিমের নিথর লাশটা পড়ে থাকলো জঙ্গলের ভেতর। কটেজের একটা ঘরে বসে আছে ধীরাজ, ইশিকা, মৃণাল আর অনিন্দিতা। সামনে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। খানিক আগে বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডাটা বেশ ভালোই লাগছে তাদের। ধীরাজের গায়ে মাথা রেখে বসেছিল ইশিকা। অনিন্দিতা গান করছে আর মৃণাল সাথে গিটার বাজাচ্ছে। কিছুক্ষণ এমনটা চলার পর অনিন্দিতা গান থামিয়ে ধীরাজকে বলল, আমাদের কিন্তু এখানে মাঝে মধ্যে আসা উচিত, কি বলিস ধীরাজ? মৃণাল নিজের বউয়ের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ রাজ, এবার থেকে প্রত্যেক 3 মাস অন্তর এখানে আসা কিন্তু মাস্ট। ধীরাজ হাসল, তারপর বলল, আরে আমার মানে তোর, তোর মানে আমার। এটা তো তোরও বাড়ি রে মৃণাল, যখন ইচ্ছে চলে আসবি। ডুপ্লিকেট একটা চাবি তোকে দিয়ে দেবো। তুই সেরা ভাই, বলল মৃণাল। করিম কই গেল বলতো? ধীরাজকে প্রশ্ন করল অনিন্দিতা। দেখ গিয়ে কোথাও নেশা করছে। ওর এখানে এলে তো হুঁশ থাকে না, নয় নেশা করছে না হয় পাহাড়ি মেয়েদের পেছনে ছুটছে। আর কি কাজ আছে ওর? বাঁকা হাসি হেসে বলল ধীরাজ। ইশিকা ধীরাজের দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, কিন্তু ওকে দেখে তো একদম ওরকম মনে হয় না। আমার সাথে তো কি ভালো ব্যবহার করেছিল গো। ধীরাজ হাসল। আরে আরে, তুমি নতুন তাই জন্য তোমাকে সমাদর করছে, আর তাছাড়া তুমি আমার গার্লফ্রেন্ড তাই সাহস করছে না, না হলে ও যা ছেলে। অবাক হয়ে গায়ের চাদরটা আরও ভালো করে জড়িয়ে নিল ইশিকা। সত্যি মানুষ খুবই জটিল প্রাণী। বাইরে বৃষ্টির তেজ বাড়ছে। ধীরাজকে এবার ইশিকা বলল, এই আমার খুব ঘুম পেয়েছে, চলো না উপরে যাই শুতে। বেশ, তাহলে রাত তো অনেক হলো, চলো শুতে যাওয়া যাক। সোফা ছেড়ে উঠে পড়ল ধীরাজ। চল আমরা উঠি মৃণাল, বলল অনিন্দিতা। তারপর সকলেই ঘুমোতে চলে গেল। রাত 2:30। কটেজের নিচতলায় একটা ঘরে ডিম লাইট জ্বলছে। একজন নারী মূর্তি সেই ঘরে প্রবেশ করল ধীর পায়। ঘরে ঢুকে এসে দরজায় খিল দিল ভেতর থেকে। ঘরের মধ্যে বিছানায় বসে আছে ধীরাজ। অনিন্দিতার মুখে এবার একটা বাঁকা হাসি খেলে গেল। মৃণাল ঘুমিয়ে কাদা, এবার খেলা হবে, বলল সে। তারপর ধীরাজের ওপর ঝাঁপিয়ে পড়ল লালসায়। ধীরাজ বলল, আমায় ছাড়া তোর তৃপ্তি নেই, তাহলে ওই মালটাকে কেন আঁকড়ে আছিস? ধীরাজকে অনিন্দিতা চুমু খেল। তারপর বলল, তোরা দুটো তো এক এক রকম ভাবে আমাকে ভালোবাসিস, তো কাউকেই আমি ছাড়তে পারবো না। ম্যাডামের আবদার কম নয় তো, বড় দিকে ঘুমিয়ে কাদা আর বউ এখানে আমার সাথে লীলা খেলা করছে। ব্যঙ্গ করল ধীরাজ। তোমার গার্লফ্রেন্ড যে ভিজে বিড়ালের মতো ঘুমোচ্ছে স্যার, আর তুমি এখানে কি ধর্ম করছো? জামার বোতাম খুলতে খুলতে অনিন্দিতা বলল। আর কথা বাড়ালো না ধীরাজ। একটানে নিজের বাহু পাশে আবদ্ধ করলো সে অনিন্দিতাকে। তারপর ওরা দুজন মেতে উঠল আদিম খেলায়। রাত 3টে। বাইরে ঝড় বৃষ্টি বন্ধ হয়েছে। গোটা পাহাড় জুড়ে একটা ঠান্ডা আবহাওয়া বর্তমান। ইশিকা অঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ ওর ঘুম ভেঙে গেল। ওর মনে হলো কেউ যেন
একটু আগে ওকে ডাকছিল। পাশ ফিরতে ইশিকা দেখল বিছানা ফাঁকা। আরে ধীরাজ কই গেল? বিছানা থেকে নামলো সে। ঘরে ডিম লাইট জেলে কোথাও খুঁজে পেল না সে ধীরাজকে। ইশিকা ভাবল ধীরাজ হয়তো নিচে গেছে। এই ভেবে সে নিচতলায় নামলো। নিচে এসেও কোথাও দেখতে পেল না ধীরাজকে। হঠাৎ স্টোররুমের দিকে নজর গেল ইশিকার। সেদিকে এগোতে যাবে এমন সময় সে একটা শীতল কণ্ঠস্বর শুনতে পেল। ইশিকা, ইশিকা, আয় বাইরে আয়। চমকে উঠল ইশিকা। কে ডাকলো ওকে? কোথা থেকে এলো শব্দটা? আবার সেই ডাক শুনতে পেল সে। আয় আমার কাছে আয়, অনেক মজা করব আমরা। আয় ইশিকা, আয়। এবার পাল্টে গেল ইশিকার হাব ভাব। মন্ত্রমুগ্ধ কাঠের পুতুলের মতো সে কটেজের সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কনকনে ঠান্ডায় ইশিকার লোম খাড়া হয়ে গেল, কিন্তু সে সোজা হেঁটে চলল। ডাকটা আসছে দূরে জঙ্গলের দিক থেকে। সেদিকেই হেঁটে চলল ইশিকা। বেশ কিছুক্ষণ চলার পর জঙ্গলের মধ্যে প্রবেশ করল ইশিকা। এখন সে জঙ্গলের অনেকটা ভেতরে এসে পড়েছে। এমন সময় ওর ঘোর কেটে গেল। পরক্ষণে এসে চমকে উঠল। এ কি, আমি এখানে কি করছি? ভয়ার্ত কণ্ঠে বলে উঠল ইশিকা। এমন সময় ওর মনে পড়ল সেই ডাকের কথাটা। কে ডাকছিল ওকে? হঠাৎ ওর নজর পড়ল সামনে পাইন গাছটার দিকে। গাছের পিছন থেকে একটা সাদা শাড়ি পরিহিত মেয়ে এগিয়ে আসছে ইশিকার দিকে। মাথাটা ভার হয়ে আসতে লাগলো ইশিকার। সামনের দৃশ্য ঝাপসা হয়ে আসতে লাগলো। ওর দিকে এগিয়ে আসা নারী মূর্তি শীতল কণ্ঠে বলে উঠল আবার, শেষ অবধি তোর সাথে দেখা হলো ইশিকা। আর নিতে পারল না ইশিকা। ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল সে। ভোরবেলায় উপরের ঘরে গিয়ে অবাক হয়ে গেল ধীরাজ। ঘর খালি। ইশিকা কই? তন্ন তন্ন করে ধীরাজ সমস্ত কটেজ খুঁজে নিল, কিন্তু ইশিকার কোনো হদিশ পেল না। অনিন্দিতা ও মৃণালকে তৎক্ষণাৎ জানালো ধীরাজ। মৃণাল বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বলল, এ কি বলছিস? হ্যাঁ রে, ইশিকাকেও কোথাও খুঁজে পাচ্ছি না। রাতে তো ঘরেই শুয়েছিল, কিন্তু এখন ওকে কোথাও দেখতে পাচ্ছি না। উদ্বিগ্ন স্বরে বলল ধীরাজ। মৃণাল বিছানা থেকে লাফ মেরে বলল, আমাদের এক্ষুনি ওকে খুঁজতে যেতে হবে। চল, বেরোনো যাক। চলো অনি। তিন বন্ধু কটেজ থেকে বেরোলো ইশিকাকে খুঁজতে। কটেজের আশেপাশে যখন ইশিকাকে খুঁজে পাওয়া গেল না, তখন অনিন্দিতা বলল, জঙ্গলটায় চল ধীরাজ, ও যদি ওখানে থাকে। জঙ্গলের দিকে তাকালো ধীরাজ। তার মুখে নেমে এলো একটা চাপা অন্ধকার। নিচু গলায় সে বলল, চল তাহলে ওখানে একবার গিয়ে দেখা যাক। জঙ্গলের মধ্যে ঢুকে বেশ কিছুক্ষণ খোঁজ চালানোর পর একটা জায়গায় ইশিকাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল অনিন্দিতা। ধীরাজ, মৃণাল, জলদি জলদি এদিকে এসো, ইশিকাকে খুঁজে পেয়েছি। ধীরাজ এবং মৃণাল ছুটে এলো অনিন্দিতার দিকে। ইশিকাকে কোলে তুলে নিল ধীরাজ। উদ্বিগ্ন স্বরে এসে ইশিকার শরীর ঝাঁকাতে লাগলো। অনিন্দিতা বলল, এইভাবে হবে না, জলদি কটেজে চলো, ওকে নিয়ে শুশ্রূষা করতে হবে ওর। ধীরাজ ইশিকাকে কোলে নিয়ে অনিন্দিতার সঙ্গে দ্রুত কটেজের দিকে এগোতে লাগলো। মৃণাল কিন্তু দাঁড়িয়ে রইল সেই ঘন পাইনের জঙ্গলে। 2 বছর আগের সেই ঘটনাটার কথা মনে পড়ে গেল তার। একটা ভয়ের স্রোত সাপের মতো কিলবিল করে নেমে গেল মৃণালের শিরদাঁড়া দিয়ে। অনিন্দিতা পিছনে ঘুরে দেখল মৃণাল চুপ করে একটা পাইন গাছের দিকে তাকিয়ে আছে। সে ডাক দিল, এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? শীঘ্রই চলো, ইশিকার শুশ্রূষা করতে হবে যে। মৃণালের যেন ঘোর কাটল।
সেও তাড়াতাড়ি হাঁটা লাগালো কটেজের দিকে। কটেজে আসার কিছুক্ষণ পর জ্ঞান ফিরল ইশিকার। চোখ মেলে সে দেখল সে বিছানায় শুয়ে আছে। তার পাশে বসে আছে ধীরাজ, আর ঘরের সোফায় অনিন্দিতা ও মৃণাল। কেউ কেমন বোধ করছো এখন? ইশিকার মাথায় হাত বুলিয়ে বলল ধীরাজ। একটা স্মিত হাসি হাসল ইশিকা। সে বলল, এখন একটু বেটার লাগছে, কিন্তু তোরা সবাই আমায় ঘিরে এভাবে বসে কেন? আমার তো জন্মদিন নয় আজ। অনিন্দিতা এবার বলল, তোকে বলি হারি ভাই, আমাদের সবার ব্লাড প্রেশার হাই করিয়ে এখন বলছিস কি হলো? মৃণাল বিরক্ত হয়ে উঠল। অনি, কি হচ্ছে কি? বেচারি সবেমাত্র জ্ঞান ফিরেছে আর তুই? আরে আমি তো জাস্ট মজা করছি রে বাবা। বলল অনিন্দিতা। তারপর ইশিকার দিকে ফিরে বলল, তুই জঙ্গলে কি করছিলি বলতো? জঙ্গলে? আমি? ইশিকা আকাশ থেকে পড়ল। আমি জঙ্গলে কি করব? তুই কি বলছিস অনি? অবাক কণ্ঠে জিজ্ঞেস করল ইশিকা। অনি ঠিক বলেছে, উদ্বিগ্ন কণ্ঠে বলল ধীরাজ। তোমাকে আমরা আজ একটু আগে জঙ্গলের ভেতর অজ্ঞান অবস্থায় পাই। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এবার বলো তো, তুমি কখন গেলে জঙ্গলে, আর কেনই বা গেলে? ইশিকা সব শুনে হতভম্ব হয়ে গেল। সে বলল, এসব তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝছি না। কাল রাতে আমার ঘুম ভেঙে যায় 3টের সময়, কিন্তু তারপরে আমার আর কিছু মনে পড়ছে না। ইশিকার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ধীরাজ ইশিকার হাত শক্ত করে চেপে ধরে বলল, ওসব ভুলে যাও, তুমি আজকের দিনটা রেস্ট করো, কাল আমরা ঘুরতে যাবো, কেমন? এই বলে সে ইশিকার কপালে একটা চুমু খেল। হ্যাঁ, তুই একটা লম্বা ঘুম দে তো। সোফা ছেড়ে উঠে বসলো অনিন্দিতা। আর আমরাও একটু এবার রেস্ট করি, অনেক খাটনি হয়েছে কাল থেকে। কথাটা ধীরাজের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে বলল অনিন্দিতা। ধীরাজ মনে মনে হাসল। মেয়েটা এই পরিস্থিতির মধ্যেও এসব বলতে পারে। ধীরাজ মৃণালকে বলল, মৃণাল, তুই আর অনি বরঞ্চ আজ ঘুরে আয়, কাল আমরা সবাই মিলে বেরোবো। মৃণাল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর অনিন্দিতার সঙ্গে বেরিয়ে গেল। ধীরাজ আর ইশিকা বসে রইল নিজেদের ঘরে। ইশিকা এবার ধীরাজকে বলল, ধীরাজ, এই পাহাড়ে কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে, যেন বহু পুরনো কিছু কাহিনী বলতে চাইছে আমায়। ধীরাজ হাসল। তারপর বলল, ডার্লিং ডার্লিং শোনো, পাহাড় কিছু বলতে পারে না, তুমি খামোখা একটু বেশি ভাবছো। এখন একদম রেস্ট করো, একটা লম্বা ঘুম দাও দেখি, আমি তোমার পাশে আছি, চিন্তা নেই। এই বলে সে ইশিকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খানিক্ষণের মধ্যে ইশিকা স্বস্তি নিদ্রায় ঢলে পড়ল। ইশিকার বলা কথাগুলো ধীরাজকে ভাবালো। এই পাহাড়ের সাথে জড়িয়ে আছে ধীরাজের জীবনের একটা ভয়ঙ্কর অধ্যায়। আজ এতগুলো বছর পরে সেই অধ্যায় কি তার জীবনে অন্ধকার নিয়ে আসবে? বাইরে মেঘলা আকাশের দিকে চেয়ে রইল ধীরাজ। সন্ধে 8টায় মৃণাল আর অনিন্দিতা কটেজে ফিরল। ইশিকা এখন পুরো ফিট। সে ফায়ারপ্লেসের ধারে বসে আগুন পোহাচ্ছিল। এমন সময় অন্ধতন্দ হয়ে অনিন্দিতা কটেজে ঢুকল। পিছন পিছন ভিজে বিড়ালের মতো ঢুকল মৃণাল। ইশিকা প্রশ্ন করল, কিরে অনি, এত চটে আছিস কেন? অনিন্দিতা এবার ঝাঁঝিয়ে উঠল। যা লোকজন চারিদিকে, না চটে আর যাই কোথায়? ধীরাজ স্নান সেরে সবে ফায়ারপ্লেসের সামনে এসেছিল। সে জিজ্ঞাসা করল, কেন রে, তোকে আবার কে চটালো? অনিন্দিতা সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে বলল, তোর বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস কর না, এত বাজেভাবে গাড়ি চালিয়েছে যে জাস্ট কিছু বলার নেই। আর স্কোডা গাড়ি না গরুর গাড়ি বোঝাই যাচ্ছিল না। তার ওপর ওই মরা করিমটাকে কতবার ফোন করেও পেলাম না, জাস্ট ইরিটেটিং। ধীরাজ এবার হালকা ভুরু কুঁচকে বলল, সে কি, করিমকে ফোনে পেলি না? মৃণাল পরিবেশটা হালকা করতে করতে কাঁচুমাচু গলায় বলল,
দেখ গে, কোনো লোকাল রেড লাইট এলাকায় পড়ে আছে হয়তো। অনিন্দিতা মৃণালকে বলল। কিন্তু তাই বলে ফোন বন্ধ রাখা কি কোনো মানে হয়? তারপর ধীরাজকে বলল। ড্রাইভারকে মাথায় ওঠানোর, বন্ধুদের জায়গা দেওয়ার ফল এগুলো বুঝলি এবার? এত খিদে বেড়েছে শালার যে আর কিছু বলার নেই। ধীরাজ অনিন্দিতার পিঠ চাপড়ে বলল, আরে ছাড়, ও বেটাকে আমি দেখে নেবো, তুই বেকার মুড খারাপ করিস না। আর কাল আমি গাড়ি চালাবো, তুই একদম মস্তিতে থাক। এখন ফ্রেশ হয় না, তারপর খেয়ে দিয়ে জলদি ঘুমোতে যায়। এখানে একটা বৌদ্ধ মনেস্ট্রি আছে জানিস তো, কাল ওখানে একবার যাবো ভাবছি। তারপর বেশ কিছুক্ষণ বোঝানোর পর অনিন্দিতা ঘরে গেল। সবাই খেয়ে দিয়ে ঘুমোতে গেল যখন, তখন রাত 11টা। অনিন্দিতা আর ঈশিকা দুজনেই ঘুমিয়ে কাদা, কিন্তু মৃণালের ঘুম আসছে না। সে কটেজের বারান্দার ধারে গেল। সেখানে যেতেই ধীরাজকে দেখতে পেল সে। ধীরাজ বারান্দার ধারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কিরে, তুই ঘুমোসনি এখনো? ধীরাজের পিঠে হাত রাখল মৃণাল। একটা ম্লান হাসি হাসল ধীরাজ। সে বলল, ঘুম আসছে না রে, ঈশিকার ব্যাপারটা ভাব আছে। আর করিমকে আমিও ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। দেখ, করিম তো আগেও এরকম করেছে, ওকে নিয়ে আমি বিশেষ চিন্তিত নই। ওর ফুর্তি মিটলেও এখানে চলে আসবে। কিন্তু আজ ভোরে জঙ্গলে আমার কেমন একটা লাগছিল ভাই, বলল মৃণাল। মৃণালের দিকে চকিতে তাকালো ধীরাজ। কিরকম লেগেছে জঙ্গল? একটা অদ্ভুত ভয়, পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল জঙ্গলের ভেতরে, 2 বছর আগের সেই। ঝাঁঝিয়ে উঠল ধীরাজ। মৃণালের দিকে তাকিয়ে সে বলল, থাম, ওসব কথা মুখেও আনার সাহস করবি না কখনো। আমাদের পাস্ট আমাদের প্রেজেন্ট আর ভবিষ্যৎকে ধ্বংস করতে পারবে না। মৃণাল চুপ করে যায়। দূরে পাহাড়ের চূড়ার দিকে চেয়ে রইল সে। তারপর তার চোখ চলে গেল জঙ্গলটার দিকে। একটা চাপা অস্বস্তি মৃণালের চিত্তে খেলে যায়। বিপদের মৃদু আভাস পেয়েছিল সে সেদিন। পরের দিন সকাল 11টায় 4 বন্ধু রওনা দিল সিকিম বর্ডারের কাছে একটা ছোট্ট গ্রামে অবস্থিত এক বৌদ্ধ মনেস্ট্রির উদ্দেশ্যে। আজ গাড়ি চালাচ্ছে ধীরাজ। সামনের সিটে মৃণাল বসে আছে, পিছনে ঈশিকা এবং অনিন্দিতা। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে ঈশিকা গুনগুন করে একটা সুর ভাঁজতে লাগলো। অনিন্দিতা এবার ধীরাজকে প্রশ্ন করলো, আচ্ছা, তুই এই মনস্ট্রিতে তো আগে আমাকে আর মৃণালকে কখন নিয়ে যাসনি? আমরা তো তোর কটেজে এসেছি, কিন্তু এই প্রথম আমরা এই মনেস্ট্রির ব্যাপারটা জানতে পারলাম। ধীরাজ উত্তর দিল, আসলে এই মনেস্ট্রির অস্তিত্বটাই গোপনীয়তা চাদরে ঢাকা। এই গত বছরই মনেস্ট্রির নতুন বড়লামা এসে মনেস্ট্রিকে সাধারণ মানুষের জন্য খুলে দেয়। তারপর থেকে ওটা একটা খুব ট্রেন্ডিং ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। তাহলে বেশ মজা হবে। এই, তুমি কিন্তু ওখানে আমার দারুণ দারুণ ছবি তুলে দেবে, বুঝলে? মৃণালের উদ্দেশ্যে বলল অনিন্দিতা। জো হুকুম বেগম জান, স্যালুট ঠুকে বলল মৃণাল। মনেস্ট্রিটায় গাড়ি পৌঁছলো বেলা 12টায়। আকাশ এখন বেশ ঝলমলে। 500 বছরের পুরনো মনেস্ট্রিটায় ঢুকতেই ইতিহাসে ছোঁয়া পেল ধীরাজ এবং বাকিরা। ভিতরে ঢুকতেই বজ্রযানার থেরাওয়াদা বুদ্ধিজমের অসাধারণ মেলবন্ধন চোখে পড়ল ইতিহাসে স্নাতক ঈশিকার চোখে। এমন একটা জায়গাকে বন্ধ করে রাখা একেবারেই উচিত হয়নি। নতুন বড় লামা ঠিক করেছে মনেস্ট্রি খুলে দিই, বলল ঈশিকা। ধীরাজ খুশি হয়ে ঈশিকার উজ্জ্বল হাসিটা উপভোগ করতে লাগলো। এদিকে অনিন্দিতা তখন মৃণালকে দিয়ে ছবি তোলাতে ব্যস্ত। অনেকক্ষণ মনেস্ট্রিতে ঘোরার পর ঈশিকা ধীরাজকে একটা প্রশ্ন করলো, আচ্ছা বড় লামার সাথে একবার দেখা করা যায় না? ধীরাজ হেসে উত্তর দিল, তাকে তুমি পাচ্ছ কই? সে নিজের ধ্যান নিয়ে ব্যস্ত সবসময়। বাইরের লোকের সাথে সে খুব কম দেখা করে শুনেছি। ঈশিকার চোখ উজ্জ্বল হয়ে গেল। সে বলল, কম করুক,
এই প্লিজ একবার ওনার সাথে দেখা করার চেষ্টা করি না, আমার জন্য এইটুকু করতে পারবে না তুমি? ধীরাজ হাত জোর করে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না ম্যাডাম, আমি চেষ্টা করছি। লামাদের সাথে আমি দেখছি, কথা বলে জানাচ্ছি। ইশিকাকে খুশিতে অনেক চুমু খেল ধীরাজ। ধীরাজ একজন লামার সঙ্গে কথা বলতে লাগলো। লামাটি তাকে একটু অপেক্ষা করতে বলে বড় লামার ঘরে গেল। কিছুক্ষণ পর সে ধীরাজকে এসে জানালো বড় লামা ধীরাজ এবং তার 3 সঙ্গীর সঙ্গে দেখা করতে চায়। সে ধীরাজ এবং বাকিদের বড় লামার ঘরে নিয়ে গেল। বড় লামাকে দেখে ইশিকা এবং বাকিরা বেশ অবাকই হলো। তিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তি, কিন্তু কি অসামান্য পেশিবহুল শরীর তার, যেন এক যোদ্ধা সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন তাদের সামনে। ধীরাজ প্রণাম করল বড় লামাকে, তারপর বলল, বড় লামা, আমরা সকলে কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমাদের এই যে সময় দিয়েছেন। বড় লামা হাসি মুখে মার্জিত কণ্ঠে বলল, কোনো ব্যাপার না, আসো, তোমরা আসো, আমার কাছে এসে বসো। বলো, তোমাদের কি কথা আছে আমার সঙ্গে? ইশিকা প্রশ্ন করল, বড় লামা, এই মনেস্ট্রি এত বছর সাধারণ মানুষের জন্য বন্ধ কেন ছিল? বড় লামা ইশিকাকে একবার ভালো করে দেখল। ইশিকার একটু অস্বস্তি বোধ হলো। বাপরে, বড় লামা যেন তার ভিতর অবধি পড়ে ফেলতে চাইছে। বড় লামা এবার উত্তর দিল, এই মনেস্ট্রি তৈরি হয় 16 শতাব্দীর শেষে। তখন এই জায়গা তিব্বতের অন্তর্গত ছিল। প্রথমের দিকে এই মনেস্ট্রি সাধারণ মানুষের জন্য খোলাই ছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি যে তখনকার লামাদের এক শ্রেণী এখানে নিগূঢ় বজ্রযান তন্ত্র সাধনা করত। অষ্টাদশ শতাব্দীর শুরুতে পাহাড়ের গ্রামগুলো থেকে মানুষ মরতে শুরু করে। প্রথমে গ্রামের লোক ভেবেছিল এ কোনো চোর ডাকাতের কাজ, কিন্তু পরে তারা বুঝতে পারে যে পাহাড়ে হানা দিচ্ছে এক ভয়ঙ্কর পিশাচিনী নিজের লালসা মেটাতে। তখনকার বড় লামা অনুসন্ধান করে জানতে পারে যে এক ভয়ঙ্কর অপদেবীকে জাগিয়ে তুলেছে মনেস্ট্রির কিছু লামা, কিছু গ্রামবাসীদেরকে বদলা পাইয়ে দিতে ও নিজেদের সিদ্ধি লাভের জন্য। ব্যাস, তখনই সেই লামাদের ও সেই সব দোষী গ্রামবাসীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর ভয়ঙ্কর এক যজ্ঞ করে বড় লামা ও অন্য লামারা সেই অপদেবীকে এই মনেস্ট্রিতে বন্দী করে। এই গোটা কলঙ্কিত অধ্যায়টা ঢাকা দেওয়ার জন্য, গ্রামবাসীদের বৌদ্ধ ধর্মকে অটুট রাখার জন্য এবং সেই অপদেবীকে আর কখনো মুক্ত হতে না দেওয়ার জন্য গোপনীয়তার চাদরে মুড়ে ফেলা হয় এই মনেস্ট্রিকে। বড় লামা থামল। ইশিকা এবং বাকিরা সকলে অবাক। অনিন্দিতা এতক্ষণ চুপ ছিল। এবার সে ব্যঙ্গাত্মক গলায় বলল, তাহলে আপনি এত শতাব্দীর পর কেন খুলে দিলেন এই মনস্ট্রির বড় লামা? আবার যদি কেউ ওই অপদেবীকে জাগিয়ে তুলে নিজের স্বার্থ চরিতার্থ করতে শুরু করে, আপনার ভয় লাগে না? অনিন্দিতা তাচ্ছিলটা বুঝতে পারল বড় লামা। একটা বাঁকা হাসি খেলে গেল তার মুখে। সে বলল, অপদেবী আছে কিনা আমি জানি না, শুধু এটুকু জানি যে ভগবান তথাগতর বাড়ি থেকে আমি ভক্তদের দূরে রাখতে পারি না। তাই আমি এই জায়গা খুলে দিয়েছি মানুষের জন্য। আর ভয় তারা পাবে যারা নির্দোষের ক্ষতি করেছে। দেবী অপদেবী তন্ত্রমন্ত্র সবকিছুই নগণ্য। পাপ বাপকেও ছাড়ে না। শেষের কথাগুলো বড় লামা ধীরাজ এবং মৃণালের দিকে তাকিয়ে বলল। তাদের দুজনের বুকটা হঠাৎ কেঁপে উঠল। ইশিকা কথা পাল্টানোর জন্য বলল, বড় লামা, আপনি আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তারপর ধীরাজকে বলল, আচ্ছা, এবার বেরোনো যাক।
ধীরাজ নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ চলো আমরা রওনা দিই। তারপর উঠে দাঁড়িয়ে বড়লামাকে প্রণাম করে বলল, আমরা তাহলে আজ আসি বড়লামা, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। মৃণাল এবং অনিন্দিতা উঠে পড়ল। তারপর চারজন বড়লামার ঘর থেকে প্রস্থান করল। বড়লামার মুখে কিন্তু একটা অন্ধকার নেমে এসেছে। একটু আগে সে যা দেখেছে তা তার হৃদয় কাঁপিয়ে তুলেছে। সে যা দেখেছে তা যদি সত্যি হয় তাহলে এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে চলেছে। ভগবান বজ্রপাণিকে চোখ বন্ধ করে স্মরণ করল বড়লামা। কটেজে ফেরার সময় আকাশের অবস্থা দেখল ঈশিকা। তারপর বলল, ধীরাজ, আজকে আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে, জলদি গাড়ি চালাও। ধীরাজ কোনো উত্তর দিল না। বড়লামার কথাগুলো এখনো তার কানে ভাসছে। পাপ পাপ কেউ ছাড়ে না, তাহলে কি তাদেরও? না না না, এসব একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তাকে। অনিন্দিতা মৃণালকে বলল, বেশ দারুণ ভুতুরে গল্প ফেলেছে বলো এই বড়লামা। সানডে সাসপেন্সের লেভেলের গল্প। মৃণাল মৃদু স্বরে বলল, আমার ওসব নিয়ে অত ইন্টারেস্ট নেই বাবা, কদিনের জন্য এসেছি, ফুর্তি করব, বাড়ি ফিরে যাব। ঈশিকা চুপচাপ বাইরে প্রকৃতির পরিবর্তন দেখতে লাগলো। গাড়ি এগিয়ে চলল কটেজের দিকে। কটেজে ফিরে খাওয়া দাওয়া সেরে সবাই রেস্ট করছিল। রাত 11টা। বিকেল থেকে ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছিল, আর তার সাথে তীব্র বজ্রপাত। এখন পরিবেশ বেশ শান্ত। ঠান্ডা হাওয়া বইছে গোটা কটেজ জুড়ে। অনিন্দিতা মৃণালের পাশে শুয়ে মনে মনে ভাবছে বড়লামার বলা কথাগুলো। বাপ তার বাপকেও ছাড়ে না। সে নিজে তো নিজের স্বামীকে ক্রমাগত ঠকিয়ে যাচ্ছে, এটাও একটা পাপ। 2 বছর আগে সে একটা পাপ করেছিল। না না না, সেটাকে শুধু পাপ করা বলা চলে না, একটা নৃশংস ঘটনা সহ কারিগর ছিল সে। শিউরে উঠল অনিন্দিতার গা। হঠাৎ অনিন্দিতা দেখল তার দরজা খুলে যাচ্ছে। ডিম লাইটে সে দেখল দরজাটা ধীরাজ খুলছে। মনটা ছটফট করে উঠল অনিন্দিতার। ছেলেটার খিদে কম নেয়, হ্যাঁ? হাসি মুখে বিছানা ছেড়ে নামলো অনিন্দিতা। ধীরাজ ফিসফিসে গলায় তাকে বলল, আয়, আজ তোকে জান্নাতে নিয়ে যাব, জলদি আয়। অনিন্দিতা মুচকে হাসল। তারপর মৃণালের দিকে একবার ফিরে তাকালো। সে অগরে ঘুমোচ্ছে। অনিন্দিতা ধীর পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। বেরিয়ে এসে দেখল ধীরাজ এতক্ষণে কটেজের সদর দরজা খুলে বেরিয়ে গেছে বাইরে। সে ডাকল, জলদি আসুন ম্যাডাম। অনিন্দিতা ধীরাজের পেছন পেছন চলতে লাগলো। মোহাচ্ছন্নের মতো সে ধীরাজের পিছন পিছন জঙ্গলে ঢুকল। কামের বশে সে ভুলে গেল সবকিছু। খানিক্ষণের মধ্যে সে গিয়ে পৌঁছল সেই জায়গাটায় যেখানে আগের দিন ঈশিকাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। সে ঘন পাইনের জঙ্গলে ধীরাজ এবার অনিন্দিতার দিকে ফিরে তাকাল। পর মুহূর্তে এসে নিজের জামা খুলে ফেলল। অনিন্দিতা ঠোঁট কামড়ে বলল, তুই এত ওয়াইল্ড, আগে তো জানতাম না। আজ আমিও তোকে আমার উদ্যম স্পৃহা দেখাবো। এই বলে সে নিজের গাউনটা খুলে ফেলল। অনিন্দিতার শরীর এখন যেন এক নিশি পরীর মতো। তার বুকের এবং কোমরের খাঁজ গভীর খাদের মতো রহস্যময়। প্রসন্ন মুখে অনিন্দিতা ধীরাজের কাছে চলে এলো। সঙ্গে সঙ্গে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সারা শরীর ভয় কেঁপে উঠল অনিন্দিতার। কোথায় ধীরাজ? তার সামনে দাঁড়িয়ে আছে একটা পোড়া ঝলসানো ভয়ঙ্করী পিশাচিনী। তারস্বরে চেঁচিয়ে উঠল অনিন্দিতা। তখনই গোটা জঙ্গল কেঁপে উঠল সেই পিশাচিনীর রক্ত জল করা হাসিতে। আমায় দেখে ভয় পাচ্ছিস কেন অনি? আমার প্রিয় বন্ধু যে তুই। অনিন্দিতার গা হাত পা অসাড় হয়ে যেতে লাগলো। এই গলা যে তার বড় চেনা। ভয়ার্ত কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে উঠল,
রেশমি কি কিন্তু কিন্তু এটা কি করে হলো? এটা কি করে হলো? শীতল কণ্ঠে এবার পিশাচিনী বলে উঠল, ভয় পাচ্ছিস কেন অনি? আমাকে পোড়ানোর সময় তুই তো সব থেকে বেশি মজা পেয়েছিলি, তাহলে আজ আমায় দেখে এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, কথাগুলো ফালা করে দিল অনিন্দিতাকে। তার মনে পড়ে গেল এক কলঙ্কিত অধ্যায়ের কথা। মনে পড়ে গেল 2022-এর জুলাই মাসে সেই ভয়ঙ্কর রাতের কথা। হাত জোর করে ঠক করে অনিন্দিতা কাঁপতে কাঁপতে প্রায় কেঁদেই ফেলল। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমার বড় ভুল হয়ে গেছিল। আমি তোর সাথে খারাপ করতে চাইনি, বিশ্বাস কর। আমায় ছেড়ে দে প্লিজ, ছেড়ে দে। আবার সেই ভয়ঙ্কর অট্টহাসিতে গম গম করে উঠল সমস্ত জঙ্গল। রেশমি নামক পিশাচিনী অনিন্দিতার একদম কাছে চলে এসছে। সে হিস করে বলল, আমাকে সেদিন ছেড়েছিলি শনি? হ্যাঁ, আমিও তো তোর কাছে মিনতি করেছিলাম। চল অনি, আজ আমি তোকে নিয়ে যেতে এসেছি আমার দুনিয়ায়। চল। সঙ্গে সঙ্গে অনিন্দিতার উপর ঝাঁপিয়ে পড়ল সেই পিশাচিনী। তারপর অনিন্দিতার মরণ আর্তনাদে কেঁপে উঠল গোটা জঙ্গল। খানিকক্ষণের মধ্যে জঙ্গল জুড়ে আবার নেমে এলো নিস্তব্ধতা। পরের দিন ধীরাজ এবং বাকিরা প্রায় দুপুরে উঠল। সবাই উঠতেই কটেজে হইচই পড়ে গেল। অনিন্দিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধীরাজের ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু বলল অনেকে জঙ্গলে খুঁজে পাওয়া যেতে পারে। ইশিকাকেও তো ওখানেই অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। ধীরাজ, মৃণাল এবং ইশিকা তড়িঘড়ি জঙ্গলে গেল। বেশ কিছুটা ভিতরে ঢুকলো তারা। ইশিকা ভয়ঙ্কর চিৎকার করে বলল। ইশিকার কাছে ছুটে গিয়ে প্রশ্ন করল ধীরাজ। সঙ্গে সঙ্গে সে দেখল ইশিকা সোজা একটা পাইন গাছের দিকে বিস্ফারিত চোখে চেঁচিয়ে উঠেছে। সেদিকে তাকাতেই ধীরাজ এবং মৃণালের হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে এলো। তারা দেখলো পাইন গাছের মধ্যে ঝুলছে অনিন্দিতার আধ খাওয়া অর্ধনগ্ন শরীর। অনি, এ কি হলো তোমার? অনি, মাই গড, অনি! কান্নায় ভেঙে পড়ে সেই গাছের দিকে ছুটে গেল মৃণাল। ইশিকা ধীরাজের বুকে মুখ লুকিয়ে কাঁদছে। ধীরাজ হতভম্ব, তার হৃদয় কাঁপিয়ে দিয়েছে এই ঘটনা। সম্বিত ফিরতেই ধীরাজ ফোন লাগালো লোকাল পুলিশে। পুলিশ ইন্সপেক্টর বলল পাহাড়ি রাস্তায় ধস নেমেছে, তাই তার পৌঁছতে বেশ কিছুটা সময় লাগবে। ওই সূর্যগ্রহণের দুপুরে জঙ্গলের ওই ঘন প্রান্তরে নিজের রক্ষিতা রমন পরিণতি দেখে ধীরাজ যেন বুদ্ধিশুদ্ধি সব হারিয়ে ফেলতে লাগলো। ঠিক এমন সময় তার মনে পড়ে গেল করিমের কথা। কোথায় গেল এই বেজন্মাটা? অনির এই ভয়ঙ্কর পরিণতির সঙ্গে কি করিম কোনোভাবে যুক্ত? বারবার ফোন করতে লাগলো করিমের নাম্বারে, কিন্তু না, আজ তার ফোনও বন্ধ। হঠাৎ ধীরাজের নাকে একটা কটু গন্ধ আসে, মাংস পচা লাশের গন্ধ। গন্ধটা গাছের পশ্চিম দিক থেকে আসছে। ইশিকাকে নিজের থেকে সরিয়ে ধীরাজ গন্ধটাকে অনুসরণ করে এগিয়ে গেল। পাইন গাছের পশ্চিম দিকটায় আসতেই থমকে গেল ধীরাজ। তার মুখে নেমে এলো আতঙ্কের ছায়া। ইশিকা ধীরাজকে লক্ষ্য করছিল। সে হালকা কান্না মেশানো গলায় জিজ্ঞাসা করল, কি গো, কি দেখছো অমন করে? কি আছে ওখানে? ধীরাজ কোনো উত্তর দিল না। আর অপেক্ষা না করে ইশিকা এগিয়ে গেল ধীরাজের দিকে। সেখানে পৌঁছে ইশিকা ছিটকে গেল। তার সামনে পড়ে আছে করিমের পচা গলা লাশ। করিমের ঘাটটা উল্টো করে বেঁকে গেছে, আর তার সমস্ত শরীরে কালশিটে। এসবের মানে কি ধীরাজ? অনেক করিম এদের এমন নৃশংসভাবে কে মারলো, আর কেনই বা মারলো? কি দোষ করেছিল ওরা? ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল ইশিকা। আচমকা হেসে উঠল মৃণাল উন্মাদের মতো।
এক এক করে সবাই মরবো, বাপ তার বাপকেও ছাড়েনি। ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে আমাদের মেরে ফেলতে। ধীরাজ, কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না। ইশিকা মৃণালের এই কথাগুলোর কোনো মানে বুঝতে পারল না, কিন্তু সে দেখল ধীরাজ সাথে সাথে মৃণালের দিকে লাফিয়ে গিয়ে তাকে ধমকে উঠল। মৃণাল জ্বলন্ত চোখে ধীরাজকে চেঁচিয়ে বলল, তুই অন্ধ হয়ে গেছিস, এগুলো আমাদের কর্মের ফল। 2 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের খেসারত দিচ্ছি আমরা। আমার অনি চলে গেল, সব তোর জন্য ধীরাজ। তোর গোয়ার তুমির মাসল আমার আমার অনিকে দিতে হলো। আমি কিন্তু সব পুলিশকে বলে দেবো, আমি মরতে চাই না। আমি সব বলে দেবো, আমি সব বলে দেবো। মৃণাল আবার কাঁদতে শুরু করলো। ধীরাজকে জড়িয়ে ধরল সে। ধীরাজ তাকে শান্ত করার চেষ্টা করলো। ইশিকার মনের মধ্যে অনেকগুলো কৌতূহল জন্মেছে। 2 বছর আগে কোন পাপের কথা বলছে মৃণাল? ইশিকা আর পারল না। সে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল ধীরাজকে, ধীরাজ, আমাকে সত্যি করে বলো, এই কটেজ আর জঙ্গলের সাথে তোমাদের কি পাপ লুকিয়ে আছে? ইশিকার এমন তীক্ষ্ণ স্বরে একটু হক চকিয়ে গেল ধীরাজ। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, বাজে কথা বলবো না ধীরাজ, তুমি আমায় খুলে বলো, মৃণাল কিসের কথা বলছিল? অনি আর করিমের মৃত্যুগুলো কোনো দিক থেকেই স্বাভাবিক নয়। তুমি যদি এখন না বলো সবটা খুলে, তাহলে কিন্তু আমরাও শিকার হতে পারি। ধারালো স্বরে বলল ইশিকা। বলে দে রাজ, সবটা বলে দে ওকে। আমাদের সময় ঘনিয়ে এসেছে, এখন ভুল স্বীকার করে নিলেও যদি আমাদের ছাড়ে। নিচু গলায় মন্তব্য করল মৃণাল। ধীরাজ বুঝল আর কিছু চেপে রাখা সম্ভব নয়। ভয়ঙ্কর কালো অন্ধকার নেমে এসেছে। সে চোখ বুজে মনে করল 2022-এ সেই ভয়ঙ্কর রাতের কথা। 2021। ধীরাজ, মৃণাল এবং অনিন্দিতা তখন কলেজের লাস্ট ইয়ারে। ফাইনাল রেজাল্ট বেরোনোর আর কয়েক সপ্তাহ মাত্র বাকি। একদিন সন্ধেবেলায় কলেজে আড্ডা দেওয়ার সময় সে প্রথম দেখল রেশমিকে। ফার্স্ট ইয়ারের এক ছাত্রী, টানা টানা চুল, কোমর অবধি নেমে এসছে অসাধারণ কালো চুল, গায়ের রং দুধে আলতার মতো। তার আঁটো সাঁটো করণ দেখলে যে কোনো পুরুষ পাগল হয়ে যেতে বাধ্য। আপনি কি মাদার অফ অল বম? বাঁকা হেসে মন্তব্য করেছিল ধীরাজ। কেন বলুন তো? মিষ্টি হেসে প্রশ্ন করেছিল রেশমি। না, আপনি আমাকে পুরো ঘায়েল করে দিয়েছেন, উত্তর দিয়েছিল ধীরাজ। খুব হাসাহাসি করেছিল তারা দুজনে। গ্রীষ্মের সেই সন্ধ্যেতে প্রথম রেশমির সাথে কথা বলেছিল ধীরাজ। তারপর থেকে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারপর একদিন রেশমির প্রেমে পড়ে যায় ধীরাজ। প্রপোজ করে সে ধীরাজকে। ধীরাজ মেনে নেয় তাদের ভালোবাসাকে। মানসিক ঘনিষ্ঠতা থেকে শারীরিক ঘনিষ্ঠতাতে যেতে খুব বেশি সময় লাগেনি। রেশমির চাইতে খুশি তখন আর কেউ নেই। এমন সময় একদিন 2022-এর গ্রীষ্মকালে রেশমি জানতে পারল সে অন্তঃসত্ত্বা। নিম্ন মধ্যবিত্ত ঘরের এই মেধাবী মেয়েটা সেদিন খুব খুশি হয়েছিল, কিন্তু তার সঙ্গে ভয়ও পেয়েছিল। ভয় পেয়েছিল যদি ধীরাজ তাদের হবু সন্তানকে মান্যতা না দেয়। ধীরাজ খবরটা পেয়ে খুব খুশি হয়েছিল। সে একদিন রেশমিকে বলল, এবার আমরা বিয়েটা করে ফেলবো, বুঝলেন? আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই নাকি? তাহলে কবে করছো? আগ্রহের সাথে রেশমি প্রশ্ন করল, খুব শীঘ্রই। তার আগে একদিন তোমাকে, অনিকে আর মৃণালকে নিয়ে তোরবঙ্গে আমার একটা কটেজে পার্টি করতে নিয়ে যাব, তোমার প্রেগনেন্সি পার্টি। সেদিন নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী নারী মনে করেছিল রেশমি। সে যদি সেদিন জানতো কি পরিণতি তার জন্য অপেক্ষা করে আছে। নিজের প্রেগনেন্সির খবর সে নিজের বাবাকেও দেয়নি, শুধু জানিয়েছিল তার প্রাণের বন্ধু অনিন্দিতাকে। অনি বলেছিল, ধীরাজ যখন ওই কটেজের কাছে নিয়ে যাচ্ছে, ওখানে দারুণ মস্তি করবো আমরা সবাই। তোর জন্য আমি অনেক খুশি রেশমি। রেশমি অনিকে জড়িয়ে ধরেছিল। অনিন্দিতার ঈর্ষাকাতর চাহনিটা সেদিন নজরে এড়িয়ে গেছিল রেশমির। জুলাইয়ের এক সন্ধ্যেতে ধীরাজের কটেজে আসে তারা 4 জন। সারাটা সন্ধ্যে চুটিয়ে পার্টি করার পর রেশমি তাড়াতাড়ি বাসন মাজতে চলে যায়।
ঠিক তখনই অনিন্দিতা ও মৃণাল ধীরাজের সাথে কথা বলতে আসে। ওই ন্যাকা মাফিটাকে কি করবি তুই? বিদ্রুপের সাথে কথা বলে অনিন্দিতা। পেট ফুলিয়ে দিচ্ছ মামা আজকাল। দেখে শুনে চলো। মদের গ্লাসে চুমুক দিল মৃণাল। তোর একটা লেভেল আছে তো নাকি? ওই একটা জালি মাগের সাথে ঘর করবি তুই? তুই কি পাগল? ঝাঁঝিয়ে উঠল অনিন্দিতা। সবার কথা এতক্ষণ মন দিয়ে শুনছিল ধীরাজ। এবার সে শীতল কণ্ঠে বলল, পেট ফোলালেই ঘরে তুলতে হবে এই কথা কোথায় লেখা আছে? 1 বছর ধরে ও জিনিসকে ভোগ করেছি, এটাই তো আসল উদ্দেশ্য ছিল। এখন বাচ্চা পেটে এসছে, ওটা একটা আলাদা ব্যাপার, ও বুঝে নিক। রাখলে রাখুক, ফেললে ফেলুক, আমার কিছু এসে যায় না। বিয়ে তো আমি ওকে কোনোদিনই করবো না। প্যান প্যান ডাম্প, হ্যাঁ? তুই তো আসল খেলোয়াড় রে। হেসে উঠল অনিন্দিতা। মৃণাল নেশায় বুঁদ হয়ে বলল, আমাকেও তো একটু দিতে পারতি, সবটা একাই খেলি। মৃদু হাসল ধীরাজ। সে বলল, এখনও যে খেতে পারবি না কে বলেছে? তাহলে একটা কাজ করি, শোন, হালকা ড্রাগ মিশিয়ে দিচ্ছি ওর খাবারে, তারপর যা ইচ্ছে করে নে। আবার সমবেত হাসিতে মেতে উঠল তার 3 জন বন্ধু। তারা জানতে পারল না তাদের সমস্ত কথা শুনছিল ঘরের আড়ালে এক চতুর্থ মানুষ। এতক্ষণ যা শুনল রেশমি তা বিশ্বাস করতে পারছিল না সে। একটু আগে পর্যন্ত যেই মানুষগুলোকে নিজের মনে করত সে, ভয়ে ঘৃণা কষ্টে তার বুকটা হাহাকার করে উঠল। নিজেকে আর সামলাতে পারল না রেশমি। তেড়ে ঘরে ঢুকলো সে। ছি ধীরাজ, ছি! এই তোমার আসল রূপা? যে মেয়েটা তোমাকে নিজের সমস্তটা পুরো ভালোবাসার সাথে সমর্পণ করলো, তাকে এভাবে দিনের পর দিন ঠকাতে তোমার লজ্জা হলো না? হ্যাঁ? গর্জে উঠল রেশমি, তার চোখে জল। রনি, তোকে তো আমি নিজের বেস্ট ফ্রেন্ড মানতাম। হ্যাঁ, তুই আমার ব্যাপারে এরকম ভাবিস? ছি! অনিন্দিতার দিকে তাকিয়ে বলল সে। অনিন্দিতা হেসে উঠল। ন্যাকামি বন্ধ করো আমার সোনা। তারপর তীক্ষ্ণ স্বরে বলল, তোর অকাজ কি রে? একটা দুকড়ের মাগি হয়ে আমার সাথে টেক্কা দিবি ভেবেছিলি? আমার থেকে বেশি সুন্দর বলে নিজেকে বিশাল মনে করিস, তাই না? তোকে আমি আমার জুতোয় রাখি রে। আহ, কি হচ্ছে কি অনি? রেশমি আমাদের কত ভালো বন্ধু বলতো, ও কি আমাকে তোর থেকে ছিনিয়ে নেবে নাকি? আমি শুধু ওকে একটু চেখে দেখতে চাই। আমার জান তো শুধু তুই। মদের নেশায় আচ্ছন্ন মৃণাল শিয়ালের মতো হেসে বলল। আর এই অপমান এবং লাঞ্ছনা মেনে নিতে পারছিল না রেশমি। সে এবার ধীরাজের দিকে রাগে চিৎকার করে বলল, আমি তোর বিরুদ্ধে পুলিশে যাব ধীরাজ, তোকে জেলের ঘানি টানাবো। আর তোকেও আমি ছাড়বো না মৃণাল, তুই তো মেয়েদের সম্মানই দিতে পারিস না। ধীরাজ হিংস্র নেকড়ের মতো বলল, আমাকে জেলের ঘানি টানাবি সালি? আজকে তোকে দেখাচ্ছি তোর অকাল। আয় মৃণাল, মৃণাল হায় এদিকে, এটাকে আজকে সিধে করব। এই বলে হিংস্র কুকুরের মতো ঝাঁপিয়ে পড়লো তারা দুজন রেশমির ওপর। ছিঁড়ে ফেললো তার চুড়িদার। রেশমি নিজেকে বাঁচানোর চেষ্টা করলো অনেক, কিন্তু মৃণাল এবং ধীরাজ তাকে বাঁচতে দিল না। লজ্জা ঘৃণা কষ্টে অসাড় হয়ে গেল রেশমির দেহ। অনেকক্ষণ পর ধীরাজ এবং মৃণাল ছাড়লো রেশমিকে। রেশমি ফায়ার প্লেসের সামনে এক দৃষ্টিতে চেয়ে আছে আগুনের দিকে। তার চোখের জল শুকিয়ে গেছে। অপবিত্র হওয়ার পর তার শরীর আর মন যেন আলাদা হয়ে গেছে। অনিন্দিতা হেসে উঠল। এবার দেখলি তো রেশমি, এই হচ্ছে তোর অকাত। ধীরাজ অনেকগুলো নোটের বান্ডিল অন্য আর একটা ঘর থেকে এনে ছুঁড়ে মারল রেশমির গায়ে। 5 লাখ আছে, এটা নিয়ে চুপচাপ থাকবি। বাচ্চা রাখলে রাখবি, ফেললে ফেলবি। আমাদের নামে কেস করার কথা মনেও আনি না, বুঝেছিস? নাহলে কিন্তু খুব খারাপ হবে। রণরঙ্গিনীর মতো এবার স্থির অথচ ভয়ঙ্কর গর্জন করে বলে উঠল রেশমি, তো বেড়ে শালা! এই বলে সে ফায়ার প্লেসের পাশে রাখা একটা ফুলদানি ধীরাজের মাথায় ছুঁড়ে মারল। ব্যথায় কাতরে উঠল ধীরাজ। তবে রে, আজ তোকে মেরেই ফেলবো। এই বলে সে তেড়ে গিয়ে মারতে লাগলো রেশমিকে। অনিন্দিতা বলল, ধীরাজ, এর আসল অহংকার হলো এর সৌন্দর্য। ও
ওটা কেড়ে নে ওর থেকে। ঠিক বলেছিস, আজ এর সব কেড়ে নিয়ে একে মিটিয়ে দেবো। হিংস্র স্বরে পড়ল ধীরাজ। এরপর নিজের ড্রাইভার করিমকে ডেকে কটেজের পাশের জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে একটা পাইন গাছের সাথে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় রেশমিকে। খানিকক্ষণ হাহাকার করার পর চিরতরে নিস্তব্ধ হয়ে যায় একটা প্রাণ খোলা ভালো মেয়ে। সমস্ত ঘটনাটা শুনে শিউরে উঠল ইশিকা। সে শীতল কণ্ঠে বলল, তোমরা তো স্যাডিস্ট। যা হয়েছে অনিয়ার করিমের সাথে একদম ঠিক হয়েছে। ছি, এত নির্মম কাজ তোমরা কি করে করতে পারলে বলো তো? আমার জাস্ট ঘেন্না হচ্ছে, তোমার সাথে এক বিছানায় শুয়েছি। ধীরাজ মাথা হেঁট করে বলল, আমরা বুঝতে পারিনি আমরা কত বড় ভুল করে ফেলেছিলাম। মদের ঘোর কাটতে বুঝতে পারি, তাই রেশমির লাশ ওই পাইন গাছের নিচে পুঁতে দিই। ইশিকার চোয়াল শক্ত হয়ে গেল। সে ধীরাজের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজনে সারেন্ডার করবে পুলিশের কাছে। যে পাপ তোমরা করেছো তার কোনো ক্ষমা নেই। আর আত্মসমর্পণ না করলে কিন্তু অনিয়ার করিমের মতো অবস্থা হবে তোমাদেরও। আমিও রক্ষা পাবো না রেশমির প্রতিশোধ স্পৃহার হাত থেকে। কথাটা বলতেই জঙ্গলের মধ্যে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করল ধীরাজ, মৃণাল এবং ইশিকা। একটা হাসির আওয়াজ খেলে গেল গোটা জঙ্গল জুড়ে। আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, যেন এক নিগূঢ় অভিশাপ নেমে এসছে জঙ্গলের ওপর। মৃণাল কাঁপা কাঁপা গলায় বলল, এক্ষুনি কটেজে যেতে হবে আমাদের, এক্ষুনি চল, ও এখানেই আছে। ধীরাজ ইশিকার হাত ধরে ছুট লাগালো। ইশিকার মনে হয় এবার ভয় দেখা দিল। তীব্র শব্দে বাজ পড়ল কাছেই কোথাও। ইশিকা, ধীরাজ এবং মৃণাল কটেজের উদ্দেশ্যে ছুটতে লাগলো। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি নামল। জঙ্গলের ভিতর থেকে প্রায় বেরিয়েই এসেছিল ধীরাজ এবং ইশিকা। হঠাৎ পিছনের দিকে তাকিয়ে ইশিকা দেখল মৃণাল নেই। মৃণাল কোথায় গেল ধীরাজ? ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল ইশিকা। ধীরাজ চারিদিকে তাকিয়ে দেখল কোথাও নেই মৃণাল। ও তো আমাদের সাথেই ছুটছিল, তাহলে কোথায়? কথাটা শেষ করতে পারল না ধীরাজ, কারণ ঠিক তখনই মৃণালের গগনভেদী আর্তনাদে গোটা জঙ্গল কেঁপে উঠল। মৃণালের আর্তনাদে ধীরাজের রক্ত জল হয়ে গেল। মৃণাল, এই মৃণাল, তুই কোথায়? চেঁচিয়ে উঠল ধীরাজ, কিন্তু কোথায় মৃণাল? তার কোনো সারা শব্দ নেই। আবার কয়েক সেকেন্ড পর মৃণালের আর্তনাদ শুনতে পাওয়া গেল। ব্যাস, সব চুপ। গোটা জঙ্গলে আবার নেমে এলো নিস্তব্ধতা। ধীরাজ এবং ইশিকা বুঝতে পারল যে মৃণাল আর নেই। তাকে শেষ করে ফেলেছে রেশমির প্রেতাত্মা। মৃণালের অন্তিম পরিণতির কথা ভেবে শিউরে উঠল ইশিকা এবং ধীরাজ। আমাদের বাঁচার রাস্তা এখন শুধু একটাই ধীরাজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের ওই মনস্ট্রিতে যেতে হবে। জলদি তোমার গাড়ি বার করো ধীরাজ। ভয়ার্ত স্বরে ধীরাজের জামা খামচে ধরে বলল ইশিকা। ঠিক ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো, কিন্তু এই ভয়ঙ্কর আবহাওয়ায় কি করে যাবো আমরা ওখানে? ভয়ঙ্কর ঝড় বৃষ্টিকে দেখিয়ে প্রশ্ন করল ধীরাজ। ইশিকা মাথায় হাত দিয়ে বলল, আরে তাই বলে তো চুপচাপ মরার জন্য বসে থাকতে পারি না ধীরাজ। আমরা এই জায়গা থেকে তো বেরোই, তারপর দেখা যাবে। ধীরাজ ইশিকার কথায় সায় দিল। তারপর তারা দুজন ছুটে চলল কটেজের দিকে। কটেজের গ্যারেজ থেকে গাড়িটা বের করে তারা সোজা মনেস্ট্রির দিকে রওনা দিল। ইশিকার নজর গেল জঙ্গলটার দিকে। তার মনে হলো জঙ্গল থেকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর অপশক্তি। দুপুর 3টে। অন্ধকার গ্রাস করেছে গোটা পাহাড়টাকে। প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। গ্রহণ লেগেছে খানিক আগে। ধীরাজের গাড়ি ধেয়ে চলছে মনেস্ট্রির দিকে। ভয় এবং উৎকণ্ঠায় বুক কেঁপে উঠেছে ধীরাজ এবং ইশিকার। ইশিকা এবার ধীরাজের দিকে তাকালো। এই মানুষটাকে গত 6 মাস ধরে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে সে। নিজের শরীর সমর্পণ করেছে, কিন্তু তার আসল রূপটা এতটা নিষ্ঠুর, এতটা পৈশাচিক। নিজের প্রতি ঘেন্না হলো ইশিকার। হঠাৎ গাড়িটা স্কিড করে গেল পাহাড়ির পিছল রাস্তায়। কোনো মতে ধীরাজ গাড়িকে খাদে পড়ার হাত থেকে বাঁচালো। ইশিকার বুক তখনও ধরফর করছে। সে ধীরাজের দিকে তাকালো। ধীরাজের মুখেও আতঙ্ক স্পষ্ট। কাঁপা কাঁপা গলায় সে বলল, ও আমাদের পৌঁছতে দেবে না মনেস্ট্রিতে ইশিকা, ও আমাকে মেরেই ছাড়বে। যথাসম্ভব শক্ত গলায় ইশিকা বলল, আর একটু গেলেই মনস্ট্রি ধীরাজ, ওখানে আমাদের যেতেই হবে।
তোমার শাস্তি তোমাকে পেতেই হবে, কিন্তু কিন্তু ভয়াবহ মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে মনস্ট্রিতে পৌঁছতেই হবে। তুমি ঠিক বলেছো ঈশিকা, শাস্তি আমায় পেতেই হবে। আমি বড়লামা পুলিশকে সব বলবো, খুলে বলবো সব কিছু। এই বলে সে আবার গাড়ি স্টার্ট করলো। মনেস্ট্রি তাদের পৌঁছতেই হবে। মনেস্ট্রির কাছাকাছি পৌঁছতেই একটা জায়গায় গাড়িটা থামিয়ে দিল ধীরাজ। ঝড় বৃষ্টি হয়ে চলছে। ঈশিকা অবাক হলো এই আচমকা গাড়ি থামানোয়। কি হলো, গাড়ি কেন থামালে? ধীরাজের মুখে একটা ক্রূর হাসি খেলতে দেখল ঈশিকা। তার মনটা আসন্ন অমঙ্গলের আভাস পেল। ধীরাজ বলল, 2 বছর আগে সেই রাতে যারা ছিল আজ আর কেউ নেই। ওই রাতের ঘটনাটা এখন জানি আমি আর তুমি। ঈশিকা বলল, তুমি কি বলতে চাইছো? এবার ধীরাজ তাকালো ঈশিকার চোখের দিকে। এ কি, এত লাল কি করে হয়ে গেল ধীরাজের চোখ? ভয়ঙ্কর হিংস্রতা ঠিকরে পড়ছে তার চাহনি থেকে। সে শীতল কণ্ঠে বলল, আমি বলতে চাইছি যে এখন আমার রাস্তার কাটা শুধু তুই। আমি মনেস্ট্রিতে এক্ষুনি পৌঁছে যাব, তারপর আমি কলকাতায় ফিরে যাব। রেশমির আত্মা আমাকে কিচ্ছুটি করতে পারবে না, কিন্তু তুই তুই তো কিছু করতে পারবি না। তুই তো থাকবি না এই দুনিয়ায়। ঈশিকার শিরদাঁড়া দিয়ে আতঙ্কের হিমেল স্রোত নেমে গেল। হিংস্র নেকড়ে কখনোই নিজের চরিত্র পাল্টাতে পারে না। ধীরাজের মতো ভয়ঙ্কর একটা নরপিশাচ যে তাকে ছেড়ে দেবে এবং নিজের শাস্তি মাথা পেতে নেবে, এটা ভাবাই তো ভুল হয়েছিল ঈশিকার। কোমর থেকে পিস্তল বার করে ঈশিকার দিকে তাক করে হেসে উঠল ধীরাজ। তোর সাথে ভালো মজা পাচ্ছিলাম, কিন্তু সব সালা নষ্ট করে দিল ওই রেশমি। তাহলে বেঁচে থাকতেও জ্বালাতো, এখন মরার পরেও। তো ঠিক আছে, ওকে আমি দেখে নেব। ব্ল্যাক ম্যাজিক তো আছেই, ওকে আমি শেষ করে দেবো। ওকে নিয়ে তোকে চাপ নিতে হবে না। তার আগে তোকে তো মারতেই হবে। তুই তো সব জেনে গেছিস। তোকে মেরে তোর লাশ খাদে এই গাড়ির সাথে ফেলে দিই, কি বলিস? ঈশিকা বুঝল তার আর নিস্তার নেই। মরণের প্রহর গুনতে লাগলো সে। হঠাৎ পিছনের সিট থেকে একটা হাড় হিম করা হাসির শব্দ ভেসে এলো ধীরাজ এবং ঈশিকার কানে। এত তারা কিসের ধীরাজ? তোর সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে যে। সচকিতে পিছনে ফিরল ধীরাজ। তার চোখ বিস্ফারিত হয়ে গেল, কলিজা যেন মুখে উঠে এলো। তার পিছনে বসে আছে রেশমির প্রেতাত্মা। ঝলসানো শরীরটা দেখে সমস্ত সাহস নিমিষের মধ্যে হারিয়ে গেল ধীরাজের। রেশমির প্রেতাত্মা হিংস্র কণ্ঠে বলল, আমার সাথে যে বিশ্বাসঘাতকতা তুই করেছিলিস তার পুনরাবৃত্তি আজ আমি আর হতে দেব না। এই বলে সে আস্তে আস্তে নিজের কালো চেরা জিভ বের করে এগিয়ে আসতে লাগলো ধীরাজের দিকে। ধীরাজ গাড়ি থেকে নামার অনেক চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। পরক্ষণে রেশমির জিভ চেপে ধরল ধীরাজের গলা। শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো ধীরাজের। চোখ উল্টে গেল তার। ঠিক সঙ্গে সঙ্গে নিজের ধারালো নখ দিয়ে ফালা ফালা করে দিল রেশমি ধীরাজের শরীর। রক্তে ভেসে গেল সমস্ত গাড়ি। নিথর হয়ে গেল ধীরাজের দেহ। মুক্তি, মুক্তি, মুক্তি! উল্লাসের সাথে বলে উঠল রেশমির প্রেতাত্মা। তারপর আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। ঈশিকা এত কিছু আর নিতে পারল না। সে গাড়ি থেকে কোনো মতে নামল এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরে ঈশিকা দেখল সে মনেস্ট্রিতে বড়লামার ঘরে শুয়ে আছে। বড়লামা তাকে বলে, একজন লামা তাকে এবং গাড়িতে ধীরাজের মৃতদেহকে আবিষ্কার করে বিকেলের দিকে। ঈশিকা তখন সমস্ত ঘটনা খুলে বলে লামাকে। সব শুনে লামা বলে, আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তোমার সঙ্গীদের ভয়ঙ্কর পাপ। ওরা ওদের কর্মফল পেয়েছে। একটা নিরীহ আত্মা মুক্তি পেয়েছে। তুমি আর এসব নিয়ে ভেবো না, নিজের জীবনে এগিয়ে যাও।
প্রভু গৌতম বুদ্ধ তোমার মঙ্গল করবেন। পুলিশি জেরা মেটাবার দিন চারেক পর ঋষিকা ট্রেনে করে কলকাতায় রওনা দিল। সে বাড়ি ফিরতে চায়। এই জায়গাকে, ধীরাজকে ভুলে যেতে চায় সে। সকাল 10টা। জানলা ধারে সিটে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলো ঋষিকা। পুরনো কিছু কথা মনে পড়তে লাগলো তার। ঋষিকা তার মামাতো বোন ছিল। মামরা মেয়েটাকে সে ছোটবেলা থেকে খুব ভালোবাসত। ওর নিখোঁজ হয়ে যাওয়ার পরই ঋষিকা অনুসন্ধান শুরু করে দিয়েছিল। অনেক কাঠখড় পোড়ানোর পর সে জানতে পেরেছিল তার বোনের মৃত্যুর কথা। সেও জানতে পেরেছিল যে ধীরাজ, অনিন্দিতা, করিম এবং মৃণাল হচ্ছে তার বোনের হত্যাকারী। তারপর একটা মস্ত প্ল্যান বানায় ঋষিকা। ধীরাজকে নিজের ভালোবাসায় ফাঁসিয়ে ওর বন্ধুমহলে ঢুকেই কটেজে আসা ছিল তার লক্ষ্য। এক সিদ্ধ তান্ত্রিকের মাধ্যমে সে বানিয়ে তুলেছিল তার বোনের আত্মাকে এক প্রেতাত্মা। বোনের বদলা নিতে সে সফল হয়েছে। ঋষিকার চোখে জল এলো। তুই যেখানে থাক, শান্তিতে থাক রেশমি। মনে মনে বলল ঋষিকা। ট্রেন ছুটে চলল। শুনছিলেন বৈশম্পায়ন দাশের কলমে রেশমি স্পৃহা। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি অরিত্র এবং বিভিন্ন চরিত্রে আর্য, সৌম্যদেব, বর্ণিশা, দিব্যেন্দু, পূজা এবং বর্ষা। তাহলে আজকের মতো আসি। দেখা হবে অন্য কোনো গল্পে। গুড বাই।